আমন্ত্রণ জানাচ্ছি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ উপলক্ষে যমুনার পর্দার নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যারের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। যখন যুক্ত হয়েছি নরওয়ে কিন্তু 1-0 গোলে আইভরি কোস্টের সঙ্গে এগিয়ে আছে। এরই মধ্যে হাফ টাইমের বাঁশি বেজে গেছে, অর্থাৎ হাফ টাইমটা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবং এই ম্যাচের জয়ী দল কিন্তু ব্রাজিলের মুখোমুখি হবে রাউন্ড অফ 16-এ। তবে অন্যদিকে আর্জেন্টিনার আপডেটটা দিয়ে শুরু করতে চাই। ইনজুরি কাটিয়ে রক্ষণভাগের মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরোর দলে ফেরা স্বস্তির মাঝেই আর্জেন্টিনার ম্যাচে ছায়া ফেলেছে আফ্রিকার এক রহস্যময় কালো জাদু। ঘানার এক ওছার দাবি এই ম্যাচেই নাকি কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আলবিসেলেস্তারা। মাঠের রণকৌশল বনাম বাইরের এই মনস্তাত্ত্বিক লড়াই, কে হাসবে শেষ হাসি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপে চমক জাগানো নবাগত কেপ ভার্দের বিপক্ষে বাঁচা মরার লড়াই। রাউন্ড অফ 32-র মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে বইছে স্বস্তির হাওয়া। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকার পর হাঁটুতে চোট পাওয়া রক্ষণভাগের মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো সোমবার পুরোদমে অনুশীলনে ফিরেছেন। চলতি বিশ্বকাপে এই প্রথম নিজের পুরো স্কোয়াডকে সম্পূর্ণ ফিট অবস্থায় পেলেন মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি। তবে একাদশ সাজাতে মধুর সমস্যায় কোচ। রোমেরো শেষ পর্যন্ত ফিট না হলে প্রস্তুত নিকোলাস ওতামেন্দি। লেফট ব্যাকে মেদিনার জায়গায় ফিরছেন তাগলিয়াফিকো। মাঝ মাঠে আলমাদা, পারেদেস নাকি লো সেলসো, চতুর্থ পজিশন নিয়ে চলছে লড়াই। তবে সবচেয়ে বড় থ্রিলিং সাসপেন্স আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে থাকছেন? দুর্দান্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ নাকি চিলিং স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ? উত্তর মিলবে একদম শেষ মুহূর্তের অনুশীলনে। কিন্তু মাঠের এই নিখুঁত সমীকরণকে কাঁপিয়ে দিয়েছে ঘানা থেকে আসা এক অভিশাপের বার্তা। ঘানার কুখ্যাত ওঝা নানা কুয়াকু বুক ঠুকে ভবিষ্যৎবাণী করেছেন 4 জুলাই মিয়ামিতে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আর্জেন্টিনা। এর আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে অভিশাপ দিয়ে অবশ্য ব্যর্থ হয়েছিলেন এই ওঝা। কিন্তু নকআউটের মঞ্চে এই ব্ল্যাক ম্যাজিক আর মনস্তাত্ত্বিক চাপকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইতিহাস ওঝার ব্ল্যাক ম্যাজিককে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে 7 ম্যাচের 6টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। 1990 সালে ক্যামেরুনের কাছে সেই ঐতিহাসিক হারের পর আর কোনো আফ্রিকান দল আর্জেন্টিনাকে টলাতেই পারেনি। এবারই প্রথম আফ্রিকার কোনো দলের বিরুদ্ধে নকআউট ম্যাচে নামছে আর্জেন্টিনা। ওঝার অভিশাপ নাকি স্ক্যালোনির রণকৌশল? মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবেন? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এদিকে বিশ্বকাপে একই দিনে 2টা টাই ব্রেকার হয়েছে। টাই ব্রেকারে কান্নার একদিনে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে 2 ইউরোপিয়ান জায়ান্ট, জার্মানি এবং নেদারল্যান্ডস। 4বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্ষেপে পুড়িয়ে দেশ জুড়ে উৎসবে মেতেছে প্যারাগুয়ে। অন্যদিকে ডাচদের দাপটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে আফ্রিকার গর্ব মরক্কো। ফ্রান্সের কাছে গত বিশ্বকাপের সেমিতে হারা আশরাফ হাকিমিদের স্বপ্নটা এবার আরও বড়। মন খারাপের উড়োজাহাজটি যখন নামল যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইনস্টন সালেমে, তখন চারিদিকে ঘোর অন্ধকার। তবে সেই আঁধারকে ছাপিয়ে গেছে জানলায় উঁকি দেয়া চেহারাগুলো। দলটা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুঃস্বপ্নের এক রাতে প্রথমে বেস ক্যাম্প, এরপর ফিরতে হবে ঘরে। জার্মান ফুটবল নিয়ে গ্যারি লিনেকারের করা ওই উক্তিটা বোধহয় লেখার সময় হয়েছে নতুন করে। ফুটবল এমন একটি খেলা যেখানে 22 জন খেলোয়াড় 90 মিনিট ধরে খেলে এবং শেষমেশ হেরে যায় জার্মানি। 90-এর বিশ্বকাপে ইংলিশদের হারানো পশ্চিম জার্মানির সাথে নাগলসম্যানের এই জার্মানির অঙ্কটার যে বড্ড গরমিল। গত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, এবার সেরা 32 থেকে। বিশ্বকাপের ইতিহাসে কখনো টাই ব্রেকারে না হারা দলটা এবার পেল সেই তেতো স্বাদও। শেষ সময়ের গোলটাও বাতিল ভিএআরে। ইয়র্গেন ক্লপের ভাষায় ইটস এ জোক। তবে নাগলসম্যান থাকছেন কিছুটা শক্ত। ব্যাপারটা এমন ছিল না যে আমরা প্রতিটি চ্যালেঞ্জে প্রতিপক্ষের কাছে পরাস্ত হচ্ছিলাম। মনোভাব, লড়াই এবং সংকল্প সবকিছু ঠিকঠাক থাকার পরও আমরা এই ধরনের একটি ম্যাচ জিততে পারিনি। তবে আমি এমন লোক নই যে এখানে এসে বলবো যেহেতু আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি তাই আমি এখনই পদত্যাগ করছি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন যদি চায় আমি দায়িত্ব চালিয়ে যাব, আর তারা যদি তা না চায় তবে তারা আমাকে সরাসরি সেটা জানাতে পারে। তবে জার্মান সমর্থকদের মন ভাঙার রাতে উল্লাসে ফেটেছে গোটা প্যারাগুয়ে।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে 4 গোল খাওয়া প্যারাগুয়ে অস্ট্রেলিয়া জালে দিতে পারেনি 1 গোলও। তুরস্কের সাথে 1 গোলে জিতে শেষ 32-এ আসা দল জার্মানদের হারানোর স্বপ্ন কতটাই বা দেখতে পারে। তাই তো এমন জয়ের পর দেশটিতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। একটি জাতীয় ছুটি ঘোষণা করা কতটা কঠিন ব্যাপার। ফুটবলের এই শক্তি আসলেই চমৎকার। তাই আমি আশা করি মানুষ এটা মন ভরে উপভোগ করবে। পুরো প্যারাগুয়ে যেন এই আনন্দ উদযাপন করে। আমরা ভালো খেলতে পারি কিংবা খারাপও খেলতে পারি, আমাদের হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের এমন একটা হৃদয় আছে যা কখনো হার মানতে জানে না। আরেক ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডসকে টাইব্রেকার নাটকে হারিয়ে উৎসব করেছে আফ্রিকার গর্ব মরক্কো। ফ্রান্সের কাছে হেরে গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া হাকিমি, বুনো, সাইবারিরা এবারও যে লম্বা রেসের ঘোড়া তা টের পেয়েছে গোটা ফুটবল বিশ্ব। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। মনে হচ্ছে বিশ্বকাপের ইন্টেন্সিটিটা গতকাল থেকে শুরু হয়েছে এবং ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে এরকম টাই ব্রেকারের কান্না, যেখানে 2 ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডস এবং জার্মানি তাদের বিদায় নিতে হয়েছে রাউন্ড অফ 32 থেকে। অন্যদিকে ভালো ফুটবল খেলে বিদায় নিয়েছে জাপান। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই। ঠিক এই মুহূর্তে নরওয়ের খেলাও চলছে, আবার ফ্রান্সের খেলা আছে রাত 3টা বাজে। আমাদের আজকের দিনের 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আহমেদ বিন পারভেজ আমাদের সঙ্গে আছেন, তিনি প্রতিদিন থাকছেন যমুনার পর্দায়। মাঝে কে আছেন, আর্জেন্টিনার জার্সি পরা কে আছেন, তাদের পরিচয়টা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো। মাঝে কে আছেন? মোহাম্মদ আলমিরাজুল ইসলাম, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সীমান্ত মজুমদার, সিনিয়র অ্যাডমিন, মেমত বার্সা, একজন আর্জেন্টাইন ফ্যান। একজন আর্জেন্টাইন ফ্যান। এবং আর্জেন্টিনার ম্যাচ আছে, আমরা শুরুটাই করেছিলাম যে এক ওঝা এরকম কথা বলেছে যে আর্জেন্টিনা নাকি হেরে যাবে। আমি যতদূর মনে করতে পারি এই ওঝা আবার 2014 সালে খুব সম্ভবত বললো যে রোনাল্ডো নাকি পা ভেঙে যাবে, রোনাল্ডো খেলতে পারবে না। রোনাল্ডো আবার ঘানার এগেনস্টেই গোল দেয়। তো মনে হয় কি যে এই সমস্ত ওঝার কথাবার্তা এগুলো ফাউটাও কথাবার্তা? আসলে জিনিসগুলো আমি পার্সোনালি বিশ্বাস করি না, আর মানুষ বিশ্বাস করলো সেটা অন্য ব্যাপার। আর বর্তমানে যেসব আমরা প্রেডিকশন দেখেছি যে জার্মান গণিতবিদ ক্লাইমেন্টের ভবিষ্যৎ বানিয়েছিল যে জাপান হারিয়ে দিবে ব্রাজিলকে, নেদারল্যান্ড হবে চ্যাম্পিয়ন। দুইটাই কিন্তু উল্টে গিয়েছে, এক রাতে তিনটা। সো এইসব আসলে একটু আমার মনে হয় তেমন একটা ইম্প্যাক্ট রাখবে না। এটা অ্যাজ ইউজুয়াল আপনি বিশ্বাস করে করবেন, আমি করলে করবো না, এইটুকুই থাকবে। আচ্ছা, এই বিশ্বকাপটা কেমন মনে হচ্ছে? মানে মনে কি হচ্ছে যে গতকাল থেকেই মূলত বিশ্বকাপের মূল আমেজটা শুরু হয়েছে? না, এখানে গ্রুপ পর্যায়ে কিছু ম্যাচ দেখলাম, যেমন ব্রাজিল সি গ্রুপে ব্রাজিল মরক্কোর ম্যাচটা, যে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচটা, বা আমরা দেখা যাচ্ছে আরও কিছু ম্যাচ দেখছি। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে আমার রাউন্ড অফ 32। এবং এখানে আগে গ্রুপ পর্যায়ে পার হয়ে সবাই আসছে, তারপরে আমার গ্রুপের খেলা বাছাইপর্ব পার হয়ে গ্রুপে আসছে, গ্রুপ পার হয়ে রাউন্ড অফ 32-তে আসছে। এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। এখানে সবাই যে কেউ ভালো করতে পারে, নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে ভালো করবে। এখানে আমার ব্রাজিলের টিমটা নিয়ে আশাবাদী বেশি। আমি ব্রাজিলের ফ্যান, পাশে আমার আর্জেন্টিনা ফ্যান। যে ব্রাজিলের টিমটা কোনো ব্যক্তি নির্ভর টিম মনে হচ্ছে না আমার কাছে। যে কোচ আঞ্চলতে যে কাজটা করছেন, এখানে নেইমার বা রাফিনহা, যে একজন বা দুইজনের উপরে ব্রাজিল টিম নির্ভর, যে উনি না থাকলে আমি মনস্তাত্ত্বিক ভেঙে পড়বো, আমার দলটা খারাপ করবে, এইখান থেকে ব্রাজিল বেরোয় আসছে। এটা আমার কাছে সবচেয়ে পজিটিভ মনে হয় এবং এইটাই ভালো কাজ করবে। ওকে, পারফেজ, এই জায়গাটায় মনে হয় কিনা যে ব্রাজিলের এই দলটার সবচাইতে বড় ক্যারেক্টারটা মনে ডাগ আউটে কার্লো আনচেলত্তি? মানে হয় না যে আমরা বলি যে আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনাল্ডো, নরওয়ের খেলা ঠিক এই মুহূর্তে চলছে, নরওয়ের আর্লিং হালান্ড, ফ্রান্সের এমবাপ্পে, বাট ব্রাজিলের মেবি আনচেলত্তি। মেবি না, আমি নিশ্চিত এটা ডন কার্লো অ্যাঞ্চেলটি। এবং আপনি যে কোনো একটা পার্টিকুলার ম্যাচ যখন দেখবেন, স্বাভাবিকভাবে প্রোডাকশন কিন্তু ম্যান্ডেটরিলি দুজন হেড কোচকে দেখায় ম্যাচের শুরুর দিকে। লাইন আপসের পরে তাদের দিকে ফোকাস থাকে, তাদের নাম, তাদের ডেজিগনেশন। কিন্তু ব্রাজিলের ম্যাচে আপনি দেখবেন যে অনেক সময় ক্যামেরা প্যান করে অ্যাঞ্চেলটির দিকে নিয়ে যায়। মানে এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস এন্ড নোজ যে ব্রাজিল দলটার আসলে চালিকা শক্তি কে, কোথা থেকে আসছে। এবং যদি ব্রেইনের কথা বলি, তিনি মাঠে না থেকেও আসলে তিনি মাঠে খেলাটা চালাচ্ছেন, দাবার চালের মতো তিনি আসলে খেলছেন। এবং এই ব্রাজিল টিমটাকে এইভাবে এত ভিন্ন উপায়ে আসলে একটা অপোনেন্টকে আক্রমণ করা এবং সেখান থেকে রেজাল্ট বের করে আনা, সেটা কিন্তু আমরা খুবই কম দেখেছি। স্পেশালি আমরা রিসেন্ট পাস্টে যদি যাই, ডুঙ্গার কথায় যাই, জুনিয়র ডোরিভালের কথায় যাই, স্কোলারির কথায় যাই, ইভেন তাদেরও কিন্তু একটা ধরনের ফুটবল ছিল। বাট অ্যাঞ্চেলটির ফুটবলটা অনেকটা মিল পাচ্ছি আমি আসলে রিয়াল মাদ্রিদে অ্যাঞ্চেলটির যেই স্টিনটা ছিল, সেখানে এক ঝাঁক ট্যালেন্টেড ফুটবলারদেরকে তিনি নিয়ে তার মতো করে ছক কেটে
তিনি কিন্তু রেজাল্ট বের করে আনতে পারেন। দিস ইজ আ রেজাল্টস বিজনেস, এবং সেই বিজনেসের আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান ইজ অ্যানচেলটি। সো সেই কাজটা তিনি করছেন। হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার এই ব্রাজিল টিমটাই। ওকে, আমার ঠিক এই মুহূর্তে চশমাটা পড়তে হচ্ছে এই কারণটা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে আমরা প্রেজেন্টেশন করব। সো আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে যে ব্রাজিল হঠাৎ করে সেকেন্ড হাফে কিভাবে বদলে গেল, আমরা প্রথমার্ধে ব্রাজিলের আসলে খেলাটা কোন জায়গা থেকে করা হয়েছে সেটা একটু দেখতে চাই, যে আসলে কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রথমার্ধে যে বিষয়টা আমরা দেখছিলাম যে জাপান তো 5-4-1 খেলছিল, বাট ব্রাজিল অনেক বেশি মাত্রায় এই সেন্ট্রিক ফুটবলটাই খেলেছে। একটা গোলে যখন না ব্রাজিল পিছিয়ে পড়লো, দ্বিতীয়ার্ধের জায়গাটা একটু চলে যাব। দ্বিতীয়ার্ধের জায়গাটায় খেলার প্যাটার্ন চেঞ্জ, এবং দ্বিতীয়ার্ধের জায়গাটায় ভিনি চলে গেছেন এই জায়গাটায়, রায়ান এখান থেকে অপারেট করেছেন, ক্রস হয়েছে, মাঝখান থেকে হেডের খেলা হয়েছে, এবং ফার পোস্টটাকে অনেক বেশি মাত্রায় টার্গেট করে আসলে ক্রসিংটা করা হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, আমরা যদি এই ছবিটা একটু লক্ষ্য করে দেখি, তিনজনের কাছ থেকে এই ব্যাপারে একটু জানতে চাইব। এই ছবিটা লক্ষ্য করে দেখলে জাপানের এই যে 1, 2, 3, 4, 5 এই 5 জন যেটা প্রথমার্ধে খুব ডিস্টার্ব করছিল, কারণ খুব কনজাস্টেড ছিলেন ব্রাজিলের প্লেয়াররা। দ্বিতীয়ার্ধে এইটা প্রত্যেকটা জায়গাতে আসলে দেয়ার ইজ ওয়ান প্লেয়ার, এবং পেনাল্টি এরিয়ার ভেতরে ক্যাসেমিরো সহ যদি ধরি 3 জন বা 4 জন চলে যাচ্ছিলেন ফার পোস্টে কী করছিল। সো দিস ইজ দ্য ম্যাজিক। আমরা কালকে খেলাটা উপভোগও করছিলাম পারভেজ। আমার কাছে মনে হয়েছে যে দুটো ফ্যাক্টর এখানে একসঙ্গে কাজ করেছে। ডেফিনেটলি হাফ টাইমে কার্লো অ্যানচেলটি তো কিছু একটা বলেছেন তার টিমকে, কারণ কিছু চেঞ্জ হয়েছে। ইমিডিয়েটলি একটা চেঞ্জ আমরা দেখেছিলাম, পাকেতা ইনজুরির কারণে চলে গেলেন 45 মিনিটস পরে। সেকেন্ড হাফে শুরু থেকে এনরিককে নামানো হয়েছিল, এবং এই ফরমেশনে দেখতেই পাচ্ছি আমরা যে 4 জন সামনে আছেন একেবারেই ডিফেন্ডারদের সঙ্গে অনেকটা একই লাইনে। তো ওই জায়গাটাই কিন্তু ফার্স্ট হাফে একজনকে আমরা দেখছিলাম মূলত, সেটা হচ্ছে মাতিয়াস কুনিয়া, এবং দুই দিকে ভিনি এবং রায়ান ছিলেন। তবে এনরিককে অ্যাড করার পর আপনি দেখেন এক্সট্রা একজন ম্যান অ্যাড হয়ে গেছে অ্যাটাকে। দুজনকে সেন্ট্রালি অপারেট করানোর একটা লাইসেন্স দিয়েছিলেন কার্লো অ্যানচেলটি, যদিও ক্রসিং প্রসেস চলছিল। সো এনরিক, আমি জানি না তার এই উচ্চতা নিয়ে আসলে ক্রসিংয়ে খুব একটা এফেক্টিভ না, বাট আমার যেটা মনে হচ্ছে জাপান দ্বিতীয়ার্ধের শুরু থেকে এতটা বেশি লো ব্লক ফুটবল খেলছিল যে তাদের সামনে আসলে অনেক স্পেস আছে, এবং সেটাই হয়তো অ্যানচেলটি ভাবছিলেন যে এনরিক ইউটিলাইজ করতে পারবে উইথ হিজ শটস ফ্রম আউটসাইড দ্য বক্স, কুনিয়ার পাশাপাশি আরেকজন বডি নিয়ে আসা। সো ব্রাজিলের ওই থিঙ্কিং প্রসেসটা তারা দুটো কাজ করেছে একসঙ্গে। সেন্ট্রাল পজিশনে একটা এক্সট্রা ম্যান দিয়েছে যেন বাইরে থেকে শুট করা যায়, এবং যেই দুই উইঙ্গার আছে তাদেরকে লাইনের পাশে বসিয়ে দিয়েছেন যেন পুরো মাঠের কাভারেজটা ব্রাজিল পেয়ে যায়। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে মার্টিনেল্লির যে এই জায়গাটা, মার্টিনেল্লিকে কি আসলে নামানো হয়েছিল ভিনিকে কম্পেনসেট করার জন্য ডিফেন্সিভলি? আমার কাছে এটা আসলে মনে হয়নি। মার্টিনেলির মূল যে উদ্দেশ্য ছিল নামার, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাকি যে ফরওয়ার্ডরা আছেন এনরিকের তুলনায় হি হ্যাজ দ্য হাইট এবং তার হেডিং অ্যাবিলিটি ভালো, যেহেতু ব্রাজিল ক্রসে খেলছে দে ওয়ান্ট হিম টু গো ইনটু দ্য বক্স, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর মার্টিনেলি কিন্তু নেমেছেন বিশেষ করে ক্যাসেমেরো গোলটা দেওয়ার পর, অর্থাৎ স্কোর যখন 1-1, তখন কিন্তু আবার জাপান মাঝে মধ্যে একটু এগিয়ে এসে আক্রমণ করার চেষ্টা করেছে। সো যখন জাপান সামনে আসছে, আপনার সবচেয়ে গতিময় প্লেয়ারদেরকে রেডি থাকতে হবে একটা কাউন্টার রানের জন্য। সো ওই কাউন্টার অ্যাটাকটা নেওয়ার জন্য একটাই অপশন ছিল, সেটা ভিনি। অপশনটাকে ডাবল করে দিয়েছেন অ্যানচেলটি উইথ দ্য পেস অফ মার্টিনেলি। সো তার পেসটাও ব্যবহার করতে চেয়েছেন অন দ্য কাউন্টার। ওকে, ঠিক এই জায়গাটা আমরা যে দুটো উপস্থাপনা দেখলাম, যে প্রথমার্ধে ব্রাজিল অনেক বেশি মাত্রায় কনজাস্টেড ওই ব্লকটা মেনটেন করার চেষ্টা করেছে, দ্বিতীয়ার্ধে এই চেঞ্জটা। আমরা একটু মরক্কোর ম্যাচে যদি যাই, মরক্কোর ম্যাচে ঘটনা উল্টা ঘটেছিল। মরক্কোর ম্যাচে আলটিমেটলি ব্রাজিল শুরু করেছিল কিন্তু এরকম ওয়াইডার স্পেস দিয়ে, কিন্তু আফটার দ্যাট গোলটা খাওয়ার পর ব্রাজিল কিন্তু সেন্ট্রালি ব্লক করে ফেলেছিল। সো এই ম্যাজিকের ব্যাপারটাই যদি আপনি একটু আগে বলছিলেন যে ব্রাজিলে হয়তো বা সেন্ট্রাল ক্যারেক্টার অ্যাবসেন্ট, কিন্তু কার্লো আনচেলত্তি মাঠের বাইরে থেকে যা করছেন এটাই বোধহয় মোর দ্যান ইনাফ। কার্লো আনচেলত্তি এমন একটা কোচ যে আমরা যারা চ্যাম্পিয়ন লিগ দেখি, আমি একসময় খুব বার্সেলোনার গার্দিওলা এবং জোসে মরিনো রিয়াল মাদ্রিদ, আমি এটা খুব এনজয় করতাম। তাদেরকে প্রতিটা দেখা যাচ্ছে 15 মিনিট 20 মিনিট পর তার গেম প্ল্যান চেঞ্জ করা হতো, যে আমার এই প্ল্যানটা কাজ হচ্ছে না, আমি সেকেন্ড প্ল্যান করি, থার্ড প্ল্যান করি। যে এই ক্যারেক্টারটা বর্তমান বিশ্বে অনেক কোচের মধ্যে অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। আমরা একটু আগে যে ম্যাচটা দেখতেছিলাম, এক ধরনের খেলা খেলতেছে আইভরি কোস্ট আর নরওয়ে, কোনো চেঞ্জ নাই। কিন্তু আনচেলত্তি যখন মরক্কোর সাথে ফার্স্ট আমার এক্সপ্যান্ড করে খেলার চেষ্টা করলো, যখন দেখা যায় সেখানে আমার কাজ হচ্ছে না, সে টেকনিকটা চেঞ্জ করে ফেললো, সে ফল পেয়ে গেলো। জাপানের ম্যাচে এসে জাপান যখন 10 জন 11 জনই ডিফেন্স করতেছে, গোলে 10 জন বসে থাকতেছে, তখন জাপান হাইট একটু কম, তখন নিচে আমি জায়গা পাচ্ছি না, সবাই আটকা পড়ে যাচ্ছি, আমি বেরোতে পারতেছি না। তখন সেটা টেকনিক করলো যে আমাকে হেডে করতে হবে এবং তাদেরকে উঠায় আনতে হবে, বেশি দৌড়াতে হবে, সেখানে সে সাকসেস হয়েছে, এটা আমার মনে হয়।
আপনার তো দুইটাই রাইভাল, রিয়াল মাদ্রিদ তো আপনার রাইভাল, ব্রাজিল আপনার রাইভাল। আমার কোয়েশ্চেনটা এই জায়গাটায়, সেটা হচ্ছে যদি ব্রাজিল আর আর্জেন্টিনার সেমিফাইনাল আসলেই হয়, এই জায়গাটায় আর্জেন্টিনার জন্য থ্রেটটা কি আসলে ব্রাজিলের প্লেয়াররা নাকি কার্লো আনচেলত্তি? আচ্ছা, সত্যি কথা বলতে থ্রেড যদি হয় কার্লো আনচেলত্তি হবে। কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ডটা হচ্ছে আমরা সেকেন্ড হাফে দেখতে পারি। এখানে ক্যাসেমিরো ফার্স্ট হাফে পুরোটাই অফ ছিল, বাট ওকে কিন্তু সাব করানো হয়নি। সেকেন্ড হাফে ওর ভালো পারফরমেন্সটাকে কার্লো আনচেলত্তি বের করে আনছে। আর এখানে এনরিককে ইন করানোর পরে ম্যাথিউস কোন একটু পিছনে নেমে এসে জায়গাটা একটু বড় করে। আর সেকেন্ড হাফে যখন নামে তখন আমার 100% শিওর কার্লো আনচেলত্তি ক্রস করে হেডে গোল করার জন্যই বেসিক্যালি জোরটা দেয়। কারণ জাপানের সব প্লেয়ার হচ্ছে আমরা জানি হেডে অনেক দুর্বল, হাইট অনেক ছোট। সো ট্যাকটিক্যাল দিক দিকে আসলে কার্লো আনচেলত্তি অনেক এগিয়ে থাকবে। আর লিওনেল স্কলোনির ক্ষেত্রেও মাস্টার মাইন্ড অফকোর্স, কারণ লিওনেল স্কলোনি যখন মাঠে নামে প্রতিপক্ষের সাথে 2-3টা ফরমেশন নিয়ে নামে। সো ব্রাজিলের সিচুয়েশন ডিমান্ডিং হিসাব করে আসলে লিওনেল স্কলোনিও তার পাশার দানটা দিবে আর কি। এই ব্যাটেলটা চমৎকার হবে। একটু ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স দেখতে চাই আন্ডার কার্লো আনচেলত্তি, এবং আনচেলত্তি যখন কোচ না তখন। পারভেজ একটু এই বিষয়টা আমাকে ব্যাখ্যা করে আসলে বোঝাবেন আপনি। কারণটা হচ্ছে আপনি দেখেন আনচেলত্তির অধীনে 13 ম্যাচে 7 গোল, অন্যান্যদের অধীনে 39 ম্যাচে 6 গোল। এটা সেলফ এক্সপ্লেনেটরি আমার মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রের একটা তকমাই লেগে গিয়েছিল একটা সময় যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ভালো খেলেন, ব্রাজিলের জার্সিতে কোনোদিন ভালো খেলেন না। তার কিন্তু স্টার্টটা খুবই অর্ডিনারি হয়েছে ফর ব্রাজিল। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে কার্লো অ্যানচেলটিকে নিয়ে আসা, তাকে 2023 সাল থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা যে চেস করছিল, আমার মনে হয় তারা ফিউচারটা দেখতে পেয়েছে। কারণ সেই ব্রাজিল টিমটার মধ্যে ভিনিসিয়াস জুনিয়ররা আছেন, ক্যাসেমেরোরা আছেন, আরও বেশ কিছু খেলোয়াড় আছেন যাদের সঙ্গে সরাসরি অ্যানচেলটি রিয়াল মাদ্রিদে কাজ করেছেন এবং শুধু কাজ করেননি, সফলও হয়েছেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় একটা পূর্ব পরিকল্পিত ব্যাপার ছিল যে তাদেরকে রিইউনাইট করতে হবে। এবং আমরা অনেকদিন আগে থেকেই জানতাম যে ভিনিসিয়াস জুনিয়রই দিন শেষে ব্রাজিলের নেক্সট বিগ স্টারটা হবেন, যাকে নিয়ে আসলে সব আলোচনা হবে, যিনি দলের মূল তারকা হবেন। তো ব্যাপারটা সেদিকেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখন তিনি আসলে ব্রাজিলের জার্সিতেও সাকসেস পাওয়া শুরু করেছেন। তার পেছনে একটা বিরাট বড় ভূমিকাই কার্লো অ্যানচেলটির সরাসরি আছে, এবং সেটা আমার মনে হয় যে খুব ট্যাকটিক্যালও না। ইটস জাস্ট লাইক বাবার মতো তার পিঠে হাত দিয়ে বলেছেন, ইউ আর দ্য ম্যান, ইউ আর দ্য ম্যান। এতটুকুই বোধহয় যথেষ্ট ছিল তার জন্য। কি মনে হয় পরিসংখ্যানটাই তো সবকিছু আসলে বলে দিচ্ছে। 13 ম্যাচে 7 গোল, সেখানে 39 ম্যাচে মাত্র 6 গোল। মানে এটাই তো আসলে পুরো সামারিটা করে দেয়, সামারি করে দিচ্ছে। এখানে আমার একটা ট্যালেন্ট থেকে কিভাবে আউটপুট আনতে হয় সেটা আঞ্চলিক খুব ভালো কাজ করতেছে। আর একটু আগে যে প্রশ্নটা ছিল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ যদি হয়, আমি সেটা একটু আসতে যাচ্ছি। যে এই 2 ম্যাচের সবচেয়ে বড় মান মনে হয় যে আর্জেন্টিনা জর্ডানের সাথে যে ম্যাচটা খেললো, সে মেসি ছাড়া যে আমরা জিততে পারি, বাকি 11 জনের মধ্যে বা 25 জনের মধ্যে, স্কোয়াডের 26 জনের 25 জনের মধ্যে ওই বিশ্বাসটা তৈরি করার একটা সুযোগ ছিল। আমি একটা গোল হজম করলাম 55 মিনিটে, জাস্ট 4 মিনিট পরেই কেন মেসি সহ আরও একজনকে নামাতে হবে? আমি বাকি প্লেয়ারদের নিয়ে কি বাকি খেলতে পারতাম না? তাদের মধ্যে কি আমি বিশ্বাসটা অর্জন করতে পারতাম না? এখানে একটা বিষয় বলা হচ্ছিল যে মেসির 11 দিনের গ্যাপ পড়ে যাবে, এবং এই বয়সে এসে আসলে যদি হাই ইন্টেন্সিটির ফুটবল থেকে 11 দিনের গ্যাপে থাকেন, সেটা তার জন্য প্রবলেম হতে পারে। এখানে আপনার সাথে আমি একটু ডিফার করব যে ব্রাজিল যে ম্যাচে জার্মানির কাছে 7 গোল খায় 14 সালে, আগের ম্যাচে নেইমার ইনজুরি পড়লো কলম্বিয়ার সাথে। পুরো বিশ্বকাপে নেইমার বেজ হলো ব্রাজিল টিম। নেইমার যখন টিমে নাই, পুরো মনস্তাত্ত্বিক ভেঙে গেল। সিলভা ইনজুরিতে পড়লো, 7 গোল। ওই ব্রাজিলকে 7 গোল খাওয়ার ব্রাজিল ছিল না, মনস্তাত্ত্বিক কারণে 7 গোল খাইছে। এখন আমি ব্রাজিল টিমটাকে মনস্তাত্ত্বিক যে ব্রাজিল কোনো 1 2 3 জনের টিম না। বাকিটা শুনতেছি রিসেন্টলি ইনজুরিতে পড়ছে, কোনো ম্যাটার না। এরকম 2-1 জন, আমি রাফিনাকে বার্সেলোনার যে ফর্ম, আমি তাকে বসায় রেখে ইনজুরি আমি রেখে দিলাম, সেমিফাইনাল তাকে আমি ব্যবহার করব, কোয়ার্টার ফাইনাল ব্যবহার করব। নেইমার আমি নামালাম না। জাপান নেইমারকে নিয়ে অ্যানালাইসিস করছে, আমি নেইমারকে নামালামই না। যে এইটা বাকি দলের ভিতর বিশ্বাস তৈরি করে দেওয়া যে ব্রাজিল কোনো 1 জন 2 জন 3 জনের টিম না। এখানে মূল পার্থক্যটা হয়ে যাবে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আমার মনে হয়। ওকে, আপনি কি এই জায়গাটা এগ্রি করবেন উনি যেটা বললেন? প্রথমত মানে মেসি কেন্দ্রিক খেলা যেটা খেলে আর্জেন্টিনা, মেসিকে দিয়ে আসলে মাঠটা একটু মাপে। এক সাইডে ওভারলোড করে, অপোজিট সাইডে আলমাদা, তারপর হচ্ছে এনজো ফার্নান্ডেজ গিয়ে অ্যাটাক করে। সো এটা হচ্ছে ইটস অলওয়েজ এ ট্যাকটিস। মেসি ছাড়াই তো প্রথম 2টা গোল আর্জেন্টিনা দিয়েছিল, ইজিলি প্রথম 2টা গোল করেছে। প্লাস হচ্ছে আপনার মেসিকে আমরা যে রোলে দেখতে চেয়েছিলাম যে অ্যাটাকিং মিডে খেলবে অথবা মিড থেকে অ্যাটাক করবে, না, ওর হচ্ছে গোল খুদা। সো সবাই আসলে মনে করছে যে মেসিকে দিয়ে গোল হচ্ছে, বাট মেসিকে দিয়ে গোল করাচ্ছে অপোনেন্টরা। সো মেসি থাকাটা ইম্পর্টেন্ট, বাট উইথাউট মেসি
আর্জেন্টিনার টিমটা মোটামুটি কম্পিটিটিভলি ভালো, এটা আমি বিশ্বাস করি। সেটা ডেফিনেটলি অনেকগুলো ক্যারেক্টার আছে। আমরা একটু ব্রাজিলের ম্যাচে লাস্টের অ্যাসিস্টটা নিয়ে কথা বলতে চাই, এবং ব্রুনো গিমারেস যেভাবে আসলে অ্যাসিস্ট করছেন এই বিশ্বকাপে, 4টা অ্যাসিস্ট তিনি এখন পর্যন্ত করেছেন। পারফেজ, এই জায়গাটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে মার্টিনেলি রাইট ফুটেড প্লেয়ার, বাট বলটা দেয়া হয়েছিল আসলে লেফট ফুটে। এখন এটার পেছনে দুই ধরনের কারণ থাকতে পারে। একটা থাকতে পারে যে আলটিমেটলি জাপানের প্লেয়াররা রাইট ফুটেড মনে করে ওই অ্যাঙ্গেলটা ব্লক দেওয়ার চেষ্টা করবেন, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 এমন হতে পারে যে আপনি নর্মালি যদি রাইট ফুটে দেন 1 টাচে গোল দিতে হবে, সো সেটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। সো এই অ্যাসিস্টটাকে আসলে আপনি কি বলবেন? আমি বলবো যে অন দ্য ফিট দুই ধরনের অ্যাসিস্ট হতে পারে। একটা হচ্ছে থ্রু দিচ্ছেন তার চ্যানেলে, রানিং চ্যানেলে, আরেকটা হচ্ছে তার পায়ে দিচ্ছেন। সো এই জায়গাটা আমার মনে হয় মানে এতটা ন্যারো একটা স্পেস, এবং দেখেন অলরেডি কিন্তু একজন তাকে ব্লক করার জন্য চলে আসলেন ব্রুনো গিমারেস। হি হ্যাড টু ডিসাইড ভেরি কুইক, কারণ এই পজিশন থেকে অনেকে আবার নিজেরাই শুট করেন। আমি ব্রুনো ফার্নান্ডেজকেই দেখেছি পর্তুগালের হয়ে এইসব জায়গা থেকে শুট করতে, রাদার দেন লুকিং ফর অ্যানাদার অপশন যিনি একটু বেটার জায়গায় আছেন। বাট ব্রুনো গিমারেস যেটা করেছেন ন্যারো স্পেসের মধ্যে, তার এইমটাই এটা ছিল যে আমি মার্টিনেলির পায়ে বলটা দিব, যে কোনো পায়ে যেতে পারে। সো তার ওই উদ্দেশ্যটা সফল হয়েছে, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে মার্টিনেলি যেটা করেছেন, তার যে ফার্স্ট টাচটা ছিল বা পায়ে, যেটা দিয়ে তিনি শটটা সেট আপ করেছেন, ওইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মুভ ছিল, কারণ তার পাশেই কিন্তু একজন ডিফেন্ডার ছিলেন। সো একটা টাচ নিয়ে তার থেকে আগে দূরে নেওয়া লাগতো, এবং তারপর তিনি মেপে ওই যে সাইড ফুটে কিপারকে ফার পোস্টে বিট করবেন, পুরোপুরি অ্যাঙ্গেলটা তৈরি করে তিনি কিন্তু কাজটা করেছেন খুব অল্প সময়ে। সো দুজনেরই ক্রেডিট আছে, ব্রুনো গিমারেস ফর পুটিং দ্য বল টু দ্য ফিট এবং মার্টিনেলি ফর দ্যাট বিউটিফুল ফার্স্ট টাচ, যেটার কারণেই তার গোলটা আসলে সেট আপ হয়েছে। গিমারেস যেভাবে খেলছেন, ধরেন ব্রাজিল যদি ফাইনাল যায়, সেমিফাইনাল যায়, হি ইজ কন্টেন্ডার ফর গোল্ডেন বল পাওয়ার মতো আমার contender। মনে হচ্ছে যে তিনি গোল্ডেন বল পাওয়ার মতো পারফরমেন্স সোফার দিয়ে ফেলেছেন, কারণ তার পারফরমেন্সটা খুব আন্ডাররেটেড লাগছে। মানে অ্যাসিস্ট আসলে মানুষ খুব কম খোঁজেন, গোল স্কোরার ক্যাসেমেরোকে নিয়ে সবাই হইচই করছেন, বাট পারফরমেন্সের জায়গা থেকে কনসিস্টেন্টলি যদি বলি 4টা ম্যাচে পারফরমেন্স, প্রবাবলি ব্রুনো গিমারেস এবং ভিনিসিয়াস জুনিয়র এই দুজনই সবচেয়ে কনসিস্টেন্ট খেলেছেন এই ব্রাজিল টিমটায়। ওকে, এই প্লেয়ারটা খুব বেশি আন্ডাররেটেড কিনা? আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত। আন্ডাররেটেড। বিশ্বকাপ সবসময় স্টার তৈরি করে, সুপারস্টার তৈরি করে। যে দেখা যাচ্ছে বিশ্বকাপের আগে আমরা ব্রাজিলের সমর্থক, কঠোর সমর্থক যারা, তারা হয়তো কিছু লোক ছাড়া তার নামই জানতাম না, কিন্তু এখন তার স্টারে অলরেডি পরিণত হয়েছে, এবং আরও 2টা ম্যাচ পরে সেমিফাইনাল পর্যন্ত যার বা ফাইনাল যদি ব্রাজিল যায়, সে সুপারস্টার পরিণত হবে। এই বিশ্বকাপ যেমন ভিনিসিয়াস, যেমন রদ্রিগেজ সুপারস্টার তৈরি করতেছে, গেমে সুপারস্টার তৈরি হয়ে যাচ্ছে। এই প্লেয়ারটা খুব বেশি আন্ডাররেটেড থেকে যাচ্ছিল কিনা? এখন পর্যন্ত কিন্তু 4টা অ্যাসিস্ট। আমি যদি চিন্তা করি, ডেম্বেলের কথা বলা হচ্ছে, ডেম্বেলে করেছেন 3টা অ্যাসিস্ট, গিমারেস করেছেন 4টা অ্যাসিস্ট। সো আলটিমেটলি এটা খুব বেশি আন্ডাররেটেড পারফরমেন্স কিনা? আসলে ব্রুনো গিমারেস এমন লেভেলের একটা প্লেয়ার, পুরো মিডটা কন্ট্রোল নিতে পারে, সবচেয়ে বড় কথা কন্ট্রোল নিয়ে বল ডেলিভার করতে পারে, যেটা আমরা ব্রুনো ফার্নান্দেসের ক্ষেত্রে দেখতে পারি। সো ব্রুনো ফার্নান্দেস আসলে যেভাবে লাইমলাইটে আসে, ব্রুনো গিমারেস তেমন আসছে না। এর অন্যতম মূল কারণ হতে পারে আসলে ব্রাজিলের পাস্টে আমরা যেসব ম্যাচের দিকে দেখি, তাহলে অ্যাটাকাররা তেমন সাকসেস পায়নি, এর একটা অন্যতম কারণ হতে পারে। আর ব্রুনো গিমারেসের ক্ষেত্রে যেটা হয়, কার্লো আনচেলত্তি ফ্রিডম দিতে পছন্দ করে পুরো মাঠে। তো আমার মনে হয় কি, যদি ব্রাজিল সেমিফাইনাল রিস্ক করতে অথবা ফাইনাল রিস্ক করতে পারে, একটা গোল্ডেন বলের কম্পিটিটরে অবশ্যই থাকবে, কন্টেন্ডারে থাকবে সেই জায়গাটা অন্যান্যদের সাথে। পারফেজ, একটু এই ম্যাচটা নিয়ে আমরা, যেটা আসলে আমাদের সামনে যে টেলিভিশনটা আছে, নরওয়ে এবং আইভরি কোস্ট, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি দ্বিতীয়ার্ধে যতটুকু দেখলাম, খালি দেখলাম আইভরি কোস্ট এই পাশ থেকে বল ওই পাশে পাঠায়, আবার নরওয়ে ওই পাশে অ্যাটাক দেয়, মানে এরকমই হচ্ছে। একটু বোরিং কাইন্ড অফ সিনারিও কিনা আসলে ম্যাচটা? না, খুব একটা বোরিং না, টু বি অনেস্ট। আইভরি কোস্ট একটু ওপেনই খেলছে, তারা আসলে গোল দেওয়ার জন্য মরিয়া, তবে নরওয়ের সেটআপটাও বেশ ভালো। তারা ন্যারো মিড ব্লক কিংবা মিড লো ব্লকে ডিফেন্ড করে একটা কাউন্টার অপরচুনিটি খুঁজছে, এবং নরওয়ের যে বিষয়টা আমরা দেখছি যে সরলথ একটা উইংয়ে খেলেন, হালাল তো মাঝখানে ডেফিনেটলি আছেনই, সো দে ক্রিয়েট অপশনস, ওডেগার্ডও আছেন সেই জায়গাটায় অ্যাসিস্ট দেওয়ার জন্য। বাট নরওয়ের যে বেস্ট অ্যাট্রিবিউটটা, যে পেস জেনারেশনের জায়গা, সেটা কিন্তু ওই অ্যান্টোনিও নুসার কাছ থেকে আসছে। নুসাকে যারা বুন্দেসলিগা দেখেন না বা লাইপজিগের খেলা ফলো করেননি চ্যাম্পিয়ন্স লিগে, তারা খুব একটা জানবেন না। তবে মজার বিষয় হচ্ছে, দুই দলেই দুজন উইঙ্গার আছেন যারা লাইপজিগের রাইট উইং লেফট উইংয়ে খেলেন, নুসা এবং ডিওমান্ডে খেলছেন আইভরি কোস্টের হয়ে, নুসা খেলছেন নরওয়ের হয়ে। এবং নুসার আইডল নেইমার, তার আইডল নেইমার, তিনি একদম প্রকাশ্যে বলেছেন নেইমারের স্টাইল, নেইমারের ফ্রিডম, নেইমারের ড্রিবলিং অ্যাবিলিটি, এগুলো তার খুবই পছন্দ। তার ফিজিক দেখলেও আপনি বুঝবেন তিনি নিজেকে আসলে মডেলই করছেন নেইমারের মতো লিকলিকে একটা ফিগারে, যেন হচ্ছে তার ড্রিবলিং অ্যাবিলিটিটার এনহ্যান্সমেন্টটা হয়। আজকে তার গোলে এগিয়ে আছে নরওয়ে, ফার্স্ট হাফে গোলটা দিয়েছেন।
অনেকটা নেইমারেস্ক। আপনি নেইমারের এই ধরনের অনেক গোল আপনি ফুটেজ পেয়ে যাবেন, বক্সের বাইরে থেকে ফ্রম দ্য লেফট একটা কার্লিং শট ফার পোস্টে, কিপার ডাইভ দিয়েও ধরতে পারেননি। সো এবং তিনি সেলিব্রেটও করছিলেন অনেকটা নেইমার স্টাইলে গোলটা দেওয়ার পর, মানে মোটামুটি তার আইডলকে ট্রিবিউটও দিচ্ছেন তিনি এই জায়গায়। ওকে, এর মধ্যে একটা অ্যাটাকও কিন্তু সেই জায়গাটা হয়েছে, নরওয়ে একটা কর্নার পেয়েছে, 1-0 গোলে এগিয়ে আছে তারা। আসলে কি হয় সেটা দেখে একটু বিরতিতে যেতে চাই, কি হচ্ছে। ওডেগার্ডের কর্নার, ও ডিফিকাল্ট কিছু হচ্ছিল বোধহয়, রেফারি এসে আবার কোনো ইনডিরেক্ট বলেছেন কিছু একটা, হ্যাঁ। আচ্ছা কিছু একটা মনে হয় আবার কি রিটেক করতে হবে কি? রিটেক করার কথাই বোধহয় বলা হবে এই জায়গায়। ডিফেন্ডাররা আসলে ধরে রাখছিলেন, স্যান্ডারবার্গকে ধরে রেখেছেন এক ডিফেন্ডার, আইভরি কোস্টের কিপারও এসে জায়গা চাচ্ছেন, আবারও রিটেক করতে বলা হলো। ওডেগার্ডকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে রিটেক নেওয়ার। এটা একটা রেয়ার সিনারিও যে মানে কর্নার কিক আবার রিটেক নিতে হচ্ছে। বাঁশিটা বোধহয় আগে বেজে গিয়েছিল, কিন্তু তারপর ওডেগার্ড নিয়েছেন, রে 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 একদম গোল লাইন ক্লিয়ারেন্স, কটা সেফ বেঁচে গেল আইভরি কোস্ট। একদম ব্লকিং, একদম লাস্ট মোমেন্টে ব্লকিং। এনিওয়েজ, আমরা ঠিক এই মুহূর্তে আমাদের এই সেগমেন্টে এখানে একটু ব্লক করতে চাই। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। আবার আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আমরা এবার একটু জার্মানি প্যারাগুয়ে ম্যাচ নিয়ে কথা বলতে চাই। হোয়াট হ্যাজ হ্যাপেন টু জার্মানি? সর্বশেষ তারা নকআউটে কোনো ম্যাচ জিতেছিল এগেনস্ট আর্জেন্টিনা 2014। হ্যাঁ, সেটাই শেষ, সেটাই ফাইনাল শেষ। চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর থেকে কিছুই হচ্ছে না তাদের। তবে সিম্পল একটা ব্যাপার আপনি একটু আমাকে বোঝান, সেটা হচ্ছে জার্মান জিন মানে তো হিটলারের জিন, মানে সেটা একটা অন্য লেভেলের একটা জোশ থাকে আর কি। টাই ব্রেকারের সময় এত নার্ভাস কেন এই জার্মান টিম? এটা ডেফিনেটলি আমরা ফরমেশনটা দেখতে পাচ্ছি যে জার্মান এবং প্যারাগুয়ে যে ফরমেশনটা আসলে তারা খেলতে নেমেছিল। আমরা একটু জার্মানির অ্যাটাকিং ফরমেশনটা যদি দেখি, ওকে, জার্মানির অ্যাটাকিং ফরমেশনটা পারভেজ একটু দেখবেন, সেটা এরকম ছিল। এবং জার্মানিও আসলে প্যারাগুয়ের লো ব্লক ভাঙার জন্য ব্রাজিলের মতোই ক্রস Wide করার চেষ্টা position-এ করছিল, player ওয়াইড রেখেছেন, পজিশন থেকে। cross করেছেন। এই দুই ওয়াইড পজিশন থেকে হচ্ছিল। অন্যদিকে প্যারাগুয়েও যখন অ্যাটাকে যাচ্ছিল, প্যারাগুয়ের অ্যাটাকিং ফরমেশনটা একটু দেখতে চাই। প্যারাগুয়ের অ্যাটাকিং ফরমেশনটা সেক্ষেত্রে খুব বেশি তারা আসলে উঠে নাই, বাট যখন উঠেছে তখন তারা একটা বেসিক অ্যাটাকিং ফরমেশনের কাছে। এনিওয়েজ, এটা হয়তো একটু দেরি হচ্ছে, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, মানে দিন শেষে টাই ব্রেকারে এত নার্ভাস কেন এই জার্মান টিম? প্রথমত আমার মনে হয় যে তারা চাইনি ব্যাপারটা টাই ব্রেকারে যাক, মানে ওই ব্যাপারটাই তাদের বেশি নার্ভাস করেছে, বিকজ ট্র্যাক রেকর্ড কথা বলে। এই মরক্কো টিমটাকে আপনি টাই ব্রেকারে হারাতে পারবেন না। মরক্কো এর আগে বড় বড় টিমকে এভাবে টাই ব্রেকারে হারিয়েই কিন্তু গত ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে চলে গিয়েছিল। প্যারাগুয়ে। দুঃখিত, সরি, আমি মরক্কোর কথা বলছি। প্যারাগুয়ের এই টিমটার ব্যাপারে যদি আমি আলাদা করে বলি, সেখানে হচ্ছে বেসিক্যালি লাস্ট ম্যাচটাতে তারা একটা ল্যাটিন টিমের সঙ্গে হেরেছে, হুইচ ওয়াজ ইকুয়েডর। প্যারাগুয়ে একটা সিমিলার প্যাটার্নে খেলেছে উইথ লেসার ফ্লেয়ার। তাদের এনসিসোই একটা ক্রিয়েটিভ অপশন, অ্যালমিরনকে পাওয়াটা একটা ভালো দিক ছিল, বাট জার্মান ওভারঅল গেম প্লেটাই এত স্লো। দিন শেষে তারা, আমি বলবো নার্ভাস হয়েছে আরও একটা কারণ, বিকজ প্যারাগুয়ের যে গোলকিপার, হি ইজ 6'6", হি ইজ হিল 6'6", এবং তার হাইট, তিনি যখন ফার্স্ট পেনাল্টি ধরার জন্য দাঁড়িয়েছিলেন পোস্টে, হাত উপরে ওঠানোর পর দেখছি তার পাম্পটা ওই টপ বার হিট করছে, তার মানে জায়গায় দাঁড়িয়ে তিনি এই কাজ করতে পারছেন। ওইটাও একটা নার্ভাস হওয়ার কারণ থাকতে পারে। এবং আপনি তো দেখেছেন জার্মানির হয়ে কারা কারা পেনাল্টি নিচ্ছেন। কাই হ্যাভার্টজ, যিনি মানে চ্যাম্পিয়ন্স লিগেও ধরেন মিস করছেন পেনাল্টি, তার একটা রেকর্ডই আছে সেরকম। ভোল্টা মাটাকে নামিয়েছে আরেক স্ট্রাইকার, তিনিও পেনাল্টি মিস করলেন। মানে জার্মান স্ট্রাইকাররা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি নির্ভর করবেন, তারাই যদি ধরেন অর্ডিনারি লেভেলের পেনাল্টি নেন, যেটা আপনার সেভিং রেঞ্জে পড়ে যায় কিপারের, সেটা আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল ডেফিনেটলি। সো আপনি আসলে ফরওয়ার্ডদের না দিয়ে আর কাকে দেবেন? প্রথম 5টার মধ্যে যদি 2জন ফরওয়ার্ডই আপনার মিস করে, আপনি কি করবেন? তো তারপরও কিন্তু আমি বলবো যে ম্যানুয়াল নয়ার সেই জিনটাকে বের করে নিয়ে এসেছিলেন। টানা 2টো সেভ দরকার ছিল, একটা তো বাইরে চলে গেছে, অন্যটা নয়ার সেভ করেছিলেন। সো ইট ওয়েন্ট টু আ সিচুয়েশন যেখানে একটা করে পেনাল্টির নির্ধারণ হবে। জনাথন টাহ এসেছেন, সেখানে আমি বলবো জার্মানির খুবই অন্যরকম একটা ব্যাপার দেখলাম। তাদের মিডফিল্ডাররা ছিলেন, গোরেজগা ছিলেন, আরও বেশ কিছু প্লেয়াররা ছিলেন যারা পেনাল্টিটা নিতে পারতেন, কেউ এগিয়ে আসেননি। একটা ডিফেন্ডারকে পাঠানো হয়েছে জনাথনটা পেনাল্টি নিতে, তিনি তো ছাদে পাঠিয়ে দিলেন। সো ওই ব্যাপারটা আমার কাছে অড লেগেছে যে জার্মানরা যারা দায়িত্ব নিয়ে আসতে চায়, যারা নিজেরা আসলে ম্যাচের দখলটা নিতে চায়, ইভেন ইন আ পেনাল্টি সিচুয়েশন, তারা কিন্তু প্ল্যানিংয়ের জায়গা থেকেও গোছানো না, যেটা খুবই আনলাইক জার্মানি, আমরা যদি তাদের আগের জায়গাগুলোতেও যাই। সো ডেফিনেটলি প্যারাগুয়েকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারা অ্যাকচুয়ালি খুবই খুশি হয়েছিল আমার মনে হচ্ছে যখন পেনাল্টি পর্যন্ত গিয়েছে, কারণ প্যারাগুয়ের আগে একবারই পরবর্তী রাউন্ডে গিয়েছিল এবং সেটা পেনাল্টিতে গোললেস ড্র জাপানের সাথে 2010-এ। দে ওয়েন্ট টু দ্য নেক্সট রাউন্ড উইদাউট স্কোরিং আ গোল থ্রু পেনাল্টি শুট আউট। সো এটা তাদের জন্য একটা টেইলর মেড মনে হয়েছে যে এগেন্স্ট জার্মানি তারা পারতেই পারে। জার্মানির, আমি যদি এই জায়গাটা আপনাকে একটু জিজ্ঞেস করি,
টাই ব্রেকারের কথা তো আমরা প্রসঙ্গটা বাদ দিলাম, জার্মানি প্রথম সত্যি কথা বলতে অন টার্গেট শট করেছে 55 মিনিটে গিয়ে, তার আগে তারা ক্রস করছে, বাট আলটিমেটলি কোনো থ্রেট ক্রিয়েট করতে পারছে না, কিংবা যেটাকে বলে বিগ চান্স ক্রিয়েট করতে পারছে না। সো পুরো প্ল্যানিংটা পুরো জায়গাটাতে অগোছালো মনে হয়েছে কিনা জার্মানিকে? আসলে জার্মানির পারফরমেন্সে আসলে এখানে বায়াসনেস কাজ করেছে নাগলাসম্যানের। চাইলে ওরা কিন্তু মুসিয়ালাকে খেলাতে পারতো, মুসিয়ালা ওদের মেইন ক্যারেক্টার ছিল। সো মুসিয়ালাকে বেঞ্চ করে আসলে উন্দাপকে খেলানো এটা আসলে সারপ্রাইজিং প্যাকেজে ছিল, কারণ উন্দাপ হচ্ছে সে তো সাবস্টিটিউটে নেমে গোল করে। ও তো লাস্ট 2 ম্যাচ দেখলে আমরা দেখতে পারবো ডাবল গোল করেছে আইভরি কোস্টের সাথে, ম্যাচ উইনিং গোল। সো এখানে লিরো সানের একটা গোল ছাড়া পুরো টুর্নামেন্টে তেমন কোনো এফেক্টিভ কিছু ছিল না, চাইলে ওই জায়গায় কিন্তু মুসিয়ালাকে খেলাতে পারতো। তো এখানে আসলে জার্মানির ওভারঅল প্ল্যানটা ছিল ওরা একটু ইজিলি ভাবে নিয়েছে, তারা টাইব্রেকার নিয়ে কোনো প্রিপারেশন ছিল না। পক্ষান্তরে প্যারাগুয়ের কথা যদি বলি, তারা টাইব্রেকার নিয়েই প্রিপারেশন নিয়ে এসেছিল, জার্মানিকে টাইব্রেকারে নিয়ে যাবে, ইভেন ওইখানে হারাবে, ওরা প্ল্যানে সাকসেসফুল হয়েছে। এই জার্মান টিমটা দেখে অবাক লাগে কিনা? আপনি তো অনেকদিন ধরে জার্মান টিম দেখেছেন। হ্যাঁ, 14 সালের জার্মান টিম, আমরা যে জার্মান দেখে স্পিডি জার্মান দেখে অভ্যস্ত, যে অপোনেন্ট সবসময় একটা ভীতর সন্ত্রস্ত থাকবে, বল 10 সেকেন্ডের ভিতরে এই পোস্ট থেকে ওই পাশে চলে যাবে, এই জার্মান থেকে আমরা সেটা অ্যাবসেন্ট। যেটা আমরা বুন্দেস লিগায় এই কোচ যখন ক্লাবের কোচ ছিল, তার যে প্ল্যানগুলো, তার যে প্লেয়ার বাছাইগুলো, খেলার ধরনগুলো, কিন্তু জার্মানি এই দলে সেটা টোটালি দেখা যাচ্ছে না। টোটালি সেই জার্মান আর এই জার্মান মনে হয় যেন সম্পূর্ণ আলাদা অনেক কিছু। পার্থক্য। তবে এর মধ্যে কিন্তু ঘটনা ঘটে গেছে ইকুয়ালাইজার, অর্থাৎ আইভরি কোস্ট গোল দিয়ে ফেলেছে নরওয়েকে। ডান দিক থেকে একটা আক্রমণ ছিল সেই জায়গাটায়, 3-1 সিচুয়েশন, দেন 1-1 খেলা হয়েছে ডান দিক থেকে। ও আমাদ দিয়ালো ম্যান ইউনাইটেড উইঙ্গার, রাইট উইং পজিশনে খেলছেন অলরেডি। প্রথম ম্যাচে তিনি বেঞ্চ থেকে নেমে কিন্তু গোলও দিয়েছিলেন আইভরি কোস্টের ফার্স্ট ম্যাচটাতে। আজকেও তাকে বেঞ্চ থেকে নামানো হলো এবং তিনি যতবার বেঞ্চ থেকে নেমেছেন তার রেকর্ড হচ্ছে এটা, এবারের ওয়ার্ল্ড কাপে তিনি গোল দিয়েছেন। এবং পারভেজ, এটা মনে হয় সেকেন্ড কোন টিম আলজেরিয়ার পর যারা আসলে পেনাল্টি এরিয়ার ভেতরে 1 ভার্সেস 1 ড্রিবলিং করে গোল দিল এই বিশ্বকাপে। সেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল। চমৎকার একটা কামব্যাক সেই জায়গাটা আইভরি কোস্টের। তাদের দর্শকরা, সমর্থকরা নাচছেন, ডেফিনেটলি তারা নাচবেন না কেন? দর্শক বলে দিই, এই ম্যাচের জয়ী দল কিন্তু ব্রাজিলের মুখোমুখি হচ্ছে। তবে পেনাল্টি বা টাই ব্রেকার নিয়ে যখন কথা হচ্ছিল, নো ওয়ান ডিড বেটার দ্যান ইয়াসিন বোনো। আমি এই জন্য মুখ ফসকে ওই আগের ম্যাচেই বনুকে ঢুকিয়ে দিচ্ছিলাম আর কি। আমরা কি একটু ভিডিওটা দেখতে পারি কিনা, আমরা একটু ফুটেজটা দেখতে পারি কিনা, আসলে ইয়াসিন বুনো কি করেছিলেন সেই জায়গাটাতে? এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার যে ইনিশিয়ালি আমরা যদি এই জায়গাটায় দেখি যে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল, ডানে একবার, বায়ে একবার। এরপর ইয়াসিন বুনো যে কাজটা করেছেন, যখন পেনাল্টি শুট আউট যিনি নেবেন তিনি বাঁ দিকে সরে গেছেন, সামারভেল। সেই সময়টাতে একবার দেখবো আমরা, একবার ডানে হাত দিবেন, এই যে একবার ডানে হাত দিচ্ছেন, হ্যাঁ, একবার বামে হাত দিচ্ছেন। এই জায়গাটাতে এই যিনি পেনাল্টি শুট আউট নিচ্ছেন, সেটা যেই হন না কেন, পৃথিবীর যত বড় স্ট্রাইকারই হন না কেন, কনফিউজ হতে বাধ্য আসবে, কারণ একটা ডিস্ট্রাকশন তো ক্রিয়েট করছেন ইয়াসিন বুনো। দেন সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা, আমরা যদি ফুটেজটা কন্টিনিউ করি, ঠিক যে সময়টাতে যাবেন, ফুটেজটা একটু কন্টিনিউ হোক, যাচ্ছে, এই পার্টিকুলার সময়টা পারভেজ দেখে কিন্তু মনে হয় হি ইজ ডাইভিং। মানে আউট অফ 199 গোলকিপার্স উইল ডাইভ দিবেন, বাট এই অ্যান্টিসিপেশনটা আসলে কিভাবে ইয়াসিন বুনো করলেন যে না, বলটা ওপরেই যাবে এবং হি উইল জাস্ট গেট দ্য বল টু ফিস্ট, ওয়ান-হ্যান্ডেড ফিস্ট। এই ধরনের সেভ আপনি সাধারণত অনেক দিনে একবার দেখবেন, আমার মনে হয় না যেটা খুব রেগুলার হয়। এমি মার্টিনেজকেও আমরা আসলে অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে বেশ কয়েকবার এটা করতে দেখেছি, সফল হননি। আন্দ্রে ওনানা কয়েকবার চেষ্টা করেছিলেন, ব্যাপারটা সফল হননি। তবে এইখানে আমার কাছে যেটা মনে হয় যে ইনিশিয়াল ডিস্ট্রাকশন যেটা ছিল, সাধারণত আপনি যখন ডিস্ট্রাক্টেড হবেন, মানে অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ শুট টেকার, আপনি যখন ডিস্ট্রাক্টেড হবেন, আপনি কিন্তু আপনার ফোকাসে তখন থাকছেন না। ফোকাসে থাকলে কি হয়, একটা প্লেয়ার কিন্তু কিপারের মুভমেন্ট অনুযায়ী লাস্ট মোমেন্টে তার সিদ্ধান্তটা নেয় যে কি নেবে, কারণ কিপারের ইনিশিয়াল একটা মুভমেন্ট থাকে, তার অপোজিটে মারার চিন্তা ভাবনা থাকে। বাট এইখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সামারভিলের, তিনি আসলে বোনোর দিকে তাকাতেই চাইছেন না। আপনি দেখবেন তার ফোকাস পুরোটা বলের উপর, তিনি বোনোর ওই নাড়াচাড়া দেখতে চাচ্ছেন না, নিজের উপর ফোকাস রাখছেন। এই ধরনের পরিস্থিতিতে শুটার মোস্ট লাইকলি পাওয়ারে যাবেন।
তিনি পাওয়ারে গিয়েছেন এবং বোনো এই ব্যাপারটার অ্যান্টিসিপেশন তাকে আবার বলতে হবে যে গ্রেট, তিনি বুঝেছেন উপরে আসবে, শট নিচে আসবে না, তিনি কিন্তু তার সাইডটা চুজ করে দাঁড়িয়ে গেছেন। লাকিলি অন্যদিকে গেলে কিন্তু তাকে বোকা মনে হতো, বাট এই জায়গাটা ইট ওয়ার্কড, ম্যাজিক ওয়ার্ক করেছে। আমি যদি এই টাই ব্রেকারটা না ক্লাইভার্ট যেটা নিয়েছিলেন সেটা নিয়ে যদি একটু বলি, সেক্ষেত্রে ক্লাইভার্টের একটা বেসিক স্ট্র্যাটেজি আছে। তিনি কি করেন, টেম্পোটা, রানের টেম্পোটা স্লো করে দেন এবং সেটা তিনি করেন কি কারণে, গোলকিপার কিন্তু আলটিমেটলি তখন দেখা যায় ডাইভিং পজিশনে চলে যায়। বাট বোনো কিন্তু ওই জায়গাটাতেও একটা গিমিক করেছেন আসলে, যদি আপনি দেখে থাকেন সেই জায়গাটাতে একদম স্টিল দাঁড়িয়েছিলেন এবং ক্লাইভার্টকে বলা হয় তিনি তো আসলে মানে টাই ব্রেকার বলি বা পেনাল্টি শুট আউটের রাজা বলা হয় তাকে। সো আলটিমেটলি এই যে অ্যান্টিসিপেশনটা ডেফিনেটলি মানে এটাই সামথিং এলস ফ্রম ইয়াসিন বোনো। গত বিশ্বকাপেও স্পেনের এগেনস্টে দেখিয়েছিলেন, এই বিশ্বকাপেও দেখালেন। ইয়াসিন বোনো আর এমি মার্টিনেসের মধ্যে একটা কম্পারিজন যদি করি, তাদের মধ্যে হচ্ছে কি পেনাল্টি শুটআউটকে তারা শিল্পে পরিণত করেছে। এটাকে একটা মানে রিসার্চ টাইপের, কোন প্লেয়ার কিভাবে করতে পারে না পারে। এই গোলটা হওয়ার একটু আগে দেখা যাচ্ছে সেম গোলটা আসলে ডাইভ দেওয়ার কারণে উপরে গিয়ে গোলটা হজম করে। সো এটাকে উনি প্রিটেন্ড করে, সেটা মনে হয় ওয়েঘর্স ছিল, শটটা নিয়েছিল উপরে নিয়েছিল আগে পেনাল্টি। ওইটাও যদি সেম এভাবে থাকতো তাহলে গোলটা কিন্তু হতো না। সো এটা আসলে প্রিটেন্ড করে ও সেম একটা মেন্টালি গেম খেলে আসলে এটা সেভ করতে পারে আর কি। টাই ব্রেকারের কোনো দুঃসহ স্মৃতি আছে? প্রথমত এইটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন যেটা কেমন লেগেছে, আর টাই ব্রেকারের কোনো দুঃসহ স্মৃতি আছে সেটা বাংলাদেশের ফুটবলেও হতে পারে যেটা আপনি মনে করতে পারেন। না, এটা তো আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি। ব্রাজিল ফ্যান হিসেবে টাই ব্রেকারের স্মৃতি থাকতেই পারে। এটা এক্সট্রাঅর্ডিনারি যে এইটা আমাদের বৈশ্বিক ফুটবল বা এত প্রযুক্তি এত ডেভেলপ যে কোন প্লেয়ার কি করতে পারেন সেটা গোলকিপার, কোচ, অ্যানালাইসিস সব, যে আপনি যে আপনারটা খুব ফলো করে যেটা আগে বলছি যে, এবং বিশ্বে এটা এখন খুব ডিমান্ড। এখন কোন প্লেয়ার কি করবে সেটা আমরা অনেকে আগে জেনে যাই, এই জন্য দুই টিমের ডিফারেন্সটা খুব কম হয়ে যায় এখন। আগে যেমন ডিফারেন্স অনেক বেশি থাকতো, এখন প্রতিটা টিমের ডিফারেন্সটা কম হয়ে যায়। এবং এইটা আমি বলবো লাকিলি আমি বলবো যে এটা কাকতালীয়, অ্যান্টিসিপেশন করেছেন, পেয়ে গেছেন, এটা কাকতালীয় হয়ে গেছে। এটা সেকেন্ড এই বিশ্বকাপে হবে বলে আমার মনে হয় না। যদি সেকেন্ড হয় তখন আমি ধরে নিব যে হ্যাঁ কিছু একটা আছে, তার আগে না। আর কোনো দুঃসহ স্মৃতি টাই ব্রেকার নিয়ে? দুঃসহ স্মৃতি অনেক আছে যে ব্রাজিল যখন আমরা টাইব্রেকারে ক্রোয়েশিয়ার সাথে হেরে গেলাম, পুরো ম্যাচ আমরা ভালো খেললাম, পুরো ম্যাচ আমরা টাইব্রেকার যাবই না, আমরা খেললাম, আমরা 90 মিনিটে ম্যাচ বের করে নিব, 90 মিনিটে বের করতে পারলাম না, পরবর্তী 30 মিনিটেও বললাম না। এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারে আমরা হেরে গেলাম। আমি আগের ম্যাচে যেটা বলতেছিলাম আর্জেন্টিনা ব্রাজিলের ব্যাখ্যা দিতে, যে গেমটা মনস্তাত্ত্বিক খুব বড় ব্যাপার। আমি যে আমার শক্তি যেটা আছে, আমার ট্যাকটিক্স যেটা আছে, তার সাথে যদি আমার মন ভেঙে যায় তাহলে এই মনস্তাত্ত্বিক আমি আর ডেভেলপ করতে পারি না। ওখানে আমি সেই টাইব্রেকারে ওইটা আমার খুব হৃদয়ে ভাঙা। ওকে, আমাদের কাছে দুইটা ছবি আছে, দুইজন কোচের, একজন জাপানের কোচের, একজন প্যারাগুয়ের কোচের। একটু দুজনের ছবিটা আমি এই জায়গাটা আনতে চাই। আমি পারভেজ আপনার কাছে একটু ব্যাখ্যা জেনে তারপর আমি বিরতিতে যাব। সেই জায়গাটা হচ্ছে জাপান যেরকম 5-4-1 খেলেছে যখন ডিফেন্স তারা করছে, লো ব্লকের যে খেলাগুলো, এছাড়াও প্যারাগুয়েকেও আমরা লো ব্লকের খেলা খেলতে দেখেছি। এই প্যাটার্নের খেলাগুলো এখন অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে। এটার কারণটা আপনার কাছে কি মনে হয়? যে কোচেরা এখন অনেক বেশি মাত্রায় ট্যাকটিক্যাল, অনেক শিক্ষিত, যে আলটিমেটলি ট্রানজিশনটা খুব ভালো বোঝে, খুব খেলা গোছাতে পারে, মানে নাকি প্লেয়াররা অনেক বেশি অ্যাথলেটিক এখন বিকজ অফ স্পোর্টস সায়েন্স, নিউট্রিশন, ফিটনেস লেভেলটা অনেক বেটার হয়েছে? আপনার কাছে সামগ্রিকভাবে কি মনে হয়? কারণ এই প্যাটার্নটা কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে এখন, আপনি পুরো বিশ্বব্যাপী দেখতে পাচ্ছেন। কিছু পার্টিকুলার দলের সঙ্গে আপনি আসলে এই প্যাটার্নটা লক্ষ্য করবেন, এবং কিছু পার্টিকুলার দলের অ্যাট্রিবিউট এরকমই যে তাদের আসলে আইদার ফিজিক্যালিটির জায়গা থেকে কিছু ডেফিসিয়েন্সি আছে, ইন টার্মস অফ সে জাপানের ক্ষেত্রে হাইটের একটা ইস্যুর প্রোফাইল আছে। সো এটা কম্পেনসেট করতে হবে কি দিয়ে? স্পিড দিয়ে। এবং আপনি স্পিডটা কখন বেস্ট কাজে লাগাবেন? আপনি যদি সারাক্ষণ উপরে প্রেস করতে থাকেন, আপনার কিন্তু এনার্জি লেভেলস একটা পর্যায়ে কমে আসবে। সো আপনি লো ব্লকে যদি খেলেন, ইনভাইট করেন অপোনেন্টকে, তার পেছনে স্পেস তৈরি করতে পারলে তখন আপনি আপনার ফরওয়ার্ডদের স্পিডটা আসলে ইউজ করতে পারবেন। সো ওই জায়গাটাতেই অনেকে ইচ্ছাকৃতভাবেই লো ব্লকে খেলে, যদিও তাদের টেকনিক্যাল প্লেয়ারদের সংখ্যা বেশ ভালো। বাট অন্য কিছু ব্যাপারও থাকে এই জায়গাটার মধ্যে। আপনি যখন একটা টিমের এগেইনস্টে খেলেন, যে আপনি জানবেন যে তাদের টেকনিক্যাল অ্যাবিলিটি আপনার চেয়ে ভালো আছে, ম্যান ফর ম্যান আপনি তাদের সাথে পেরে উঠবেন না। সো আপনি ওই জায়গাটাতে বেসিক
বেসিক্যালি গোল বাঁচানোর একটা প্ল্যান বানাবেন আগে। সো গোল বাঁচাতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ মোর প্লেয়ার্স অ্যারাউন্ড দ্য কিপার, তাদের মধ্যে স্পেস কম থাকা লাগবে এবং অপোনেন্টকে আপনার সামনে খেলতে দিতে হবে। সো ও কারণেই আমার মনে হয় যে প্যারাগুয়ে কখনোই জার্মানির এগেনস্টে ওই পুশটা করবে না, স্বাভাবিক ব্যাপার। ইভেন জাপান ব্রাজিলের সঙ্গে করবে না, বাট কতক্ষণ সাস্টেন করতে পারবে, কারণ এই সিস্টেম দেখে কিন্তু আপনার মনে হয় যে লো ব্লকে দাঁড়িয়ে আছে। দিস অ্যাকচুয়ালি নিডস ইভেন মোর এনার্জি, কারণ অফ দ্য বল যখন দৌড়ানো, যে যখন ট্রায়াঙ্গেল করে খেলা হয় বা সবাই পাসিং করছে, একজন মাঝখানে তাকে চেস করতে বলা হয়, ইভেন ইন ট্রেনিং সেটা হয়, ক্রিকেটেও হয়। সো ওইখানে কিন্তু সবচেয়ে বেশি এনার্জি যায় তারই, যে হচ্ছে অফ দ্য বল, বলটা যে চেস করছেন। সো ওটা কিন্তু অনেক এনার্জি স্যাপিং একটা কাজ, নট ভেরি ইজি। সো ওই জায়গাটা আমার মনে হয় যে খুব কঠিন ব্যালেন্স করে এবং এই আগানোর একটা বিশ্বকাপে বিষয় অফ থাকে দা এখানে। বলের খেলা অনেক বেশি অনেক বেশি মাত্রায় হচ্ছে। প্রমিনেন্ট জোর হয়ে করে গেছে। ইনভাইট করে আনা হচ্ছে, যে Exactly, বল ছেড়ে দিয়ে বলা হচ্ছে আপনি খেলেন। আমরা এরকম। ফ্রান্সের ম্যাচে ঢুকবো এবং এটাও আপনাকে একটু আমি জিজ্ঞেস করবো বিরতির পর, সেটা হচ্ছে কেপ ভার্দে তো সেম প্যাটার্নের ফুটবলটাই খেলে। সো ওই লো ব্লক ভাঙতে হোয়াট ইজ গোয়িং টু বি দ্য স্ট্র্যাটেজি ফর আর্জেন্টিনা, সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আবার আমন্ত্রণ। যখন যুক্ত হয়েছে আর্লিং হালান্ড একটা গোল দিয়ে ফেলেছেন, 2-1 গোলে নরওয়ে থেকে এই মুহূর্তে এগিয়ে আছে, সম্ভবত চলে যাচ্ছে বারবাস। তারপর এক্সট্রা টাইম, আর ইতিমধ্যেই এই আইভরি কোস্ট তাদের সব অ্যাটাকারদের নামিয়েও দিয়েছে। সো যত সুযোগ আসবে, মনে হয় আর্লিং হালান্ড এখনো মাঠে আছেন, সো নরওয়ে হয়তো আরো একটা দিয়ে দিতে পারে অন দ্য কাউন্টার। ওকে, গোল যারা সবচাইতে বেশি দেয়, আমার আবারও চশমাটা পড়তে হচ্ছে কারণ আমরা আবার আরেকটা প্রেজেন্টেশনে যাব, সেটা ফ্রান্সের একটু দেখতে চাই যে ফ্রান্স আসলে গত 6টা ম্যাচে পারফরমেন্সটা কি, কতগুলো গোল দিয়েছে, কতগুলো কনসিড করেছে। সর্বশেষ 6 ম্যাচে 5 জয় 1 হার, 17টা গোল দিয়েছে, 6টা গোল কনসিড করেছে। সুইডেনের অবস্থাটা দেখি। সুইডেন আমি মুখস্থই বলে দিই, 6 ম্যাচে 2-2-2 করে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রান্স এবং সুইডেনের তাদের মুখোমুখি লড়াই। ফ্রান্স 12 বার জিতেছে, সুইডেন 6 বার জিতেছে, 5টা ম্যাচ ড্র হয়েছে। তবে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে সুইডেন কিন্তু গত 6 ম্যাচে 14টা গোল কনসিড করেছে, 13টা গোল দিয়েছে। সো আপনাকে দিয়ে যদি আমি শুরু করেই যাই এই পোর্শনটা, তাহলে ডেফিনেটলি সুইডেন ফ্রান্স পটেনশিয়াল লাইন আপ, বাট ফ্রান্সের জন্য অপেক্ষাকৃত ইজিয়ার প্রতিপক্ষ কিনা। ফ্রান্সের যদি আমি বিগত ম্যাচের কথাগুলো বলি, তারা কিন্তু অনেক মানে ডোমিনেটিং ফুটবল খেলেছে। সো সুইডেনের ক্ষেত্রে যেটা হয়েছে, 3-1 পেয়ে একটা ভালো জয় পেলেও নেদারল্যান্ডের সাথে কিন্তু তাদের এক্সপোজ হয়ে গিয়েছে, তাদের কি কি উইক পয়েন্ট ছিল সেখানে দেখা যাচ্ছে, ডিফেন্সে অনেক এরর ছিল। সো ফ্রান্স যে ফরমেশনে খেলে, ফ্রন্ট লাইনটা যেভাবে সাজাবে, সেক্ষেত্রে আসলে সুইডেনের জন্য টাফ হয়ে যাবে ওদেরকে আটকানো। এখানে সবাই ফর্মে আছে, এখানে এমবাপে ফর্মে আছে, এখানে আপনি দেমবেলে ফর্মে আছে, এখানে আপনি ওলিসে ফর্মে আছে, ওলিসের অনেক দারুণ পাস, ডেজায়ার 2 ফর্মে আছে। সো আমার মনে হচ্ছে এটা একটা একপেশে ম্যাচ হতে পারে, এক পেশে ম্যাচ হতে পারে। আমরা একটু এমবাপ্পে এবং ডেম্বেলের অ্যাসিস্টের পরিসংখ্যানটা দেখতে চাই। ডেম্বেলে এবং এমবাপ্পে খুব চমৎকার একটা ব্যাপার, এমবাপ্পের 3টা গোলে ডেম্বেলে অ্যাসিস্ট করেছেন, ডেম্বেলের 2টা গোলে এমবাপ্পে অ্যাসিস্ট করেছেন। একটা দলে আসলে এই কম্বিনেশনটা কতখানি গুরুত্বপূর্ণ? প্রতিটা দলে এই কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাটাকার দুজনের যদি সমান তালে দৌড়াতে পারে, সমান তালে যদি অ্যাটাকে যেতে পারে, বক্সের ভিতরে 1-to-1 ঢুকতে পারে, তখন দেখা যাচ্ছে গোলের চান্সগুলো অনেক বেশি হয়। যে আমাকে ব্লক করলো, আমাকে টার্গেট করলো, একজন দুজন বেশি ম্যান আমার আমি বলটা অ্যাসিস্ট করলাম, গোল চান্স বেশি তৈরি হবে। দুজনের ক্ষেত্রে সেম তৈরি হয়। এই বোঝাপড়াটা যে দলের মধ্যে বেশি থাকবে সেই দলে বেশি আগায় থাকবে। ফ্রান্সের সেই সুবিধাটা পাচ্ছে। পারভেজ, এই দুইজনের মধ্যে একটু বিশ্লেষণ জানতে চাই, কেমিস্ট্রিটা আসলে কোথায়? কেন এই দুজনকে আসলে অনেক বেশি মাত্রায় বুঝতে পারেন বা ডমিনেট করতে পারেন প্রতিপক্ষের সাথে, নাকি প্রতিপক্ষগুলো আসলে দুর্বল ছিল দেখে মনে হয়েছে যে এই দুইটা বেশ ভালো একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করেছেন? হোয়াট ইজ দ্য ম্যাজিক বিটুইন देम? কমপ্লিমেন্ট করার মতোই প্লেয়ার তারা। এমবাপে এমনিতেও ভেরি মোবাইল, এবং ডেম্বেলেকে তো আমরা অলরেডি ওয়ার্ল্ড কাপেই বিভিন্ন পজিশনে অলরেডি খেলতে দেখেছি। সো তার মানে তার ফ্লেক্সিবিলিটি, তার আরেকটা বেস্ট ব্যাপার ডেম্বেলের যে তিনি বোথ ফুটেড, লেফট ফুটেড, রাইট ফুটেড, 2 ফুটেই তিনি এত অসাধারণ, তার ওই স্কিলটা আছে। বাট যেই কারণে এই কেমিস্ট্রিটা এবার মিলছে, অন্য অনেক সময় মেলেনি। ফর এক্সাম্পল 2024-এ আমার মনে হয়েছিল যে এমবাপে অনেকটা একনায়কতান্ত্রিক একটা ফরওয়ার্ড হিসেবে খেলার চেষ্টা করছিলেন, কম্বিনেশন মিলছিল না, সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই ফ্রান্স টিমটার তুলনায় এই ফ্রান্স টিম, যেখানে এমবাপে ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা পড়েছেন দায়িত্ব নিয়ে, তার ভেতরে কিন্তু ওই দায়িত্ববোধটা এসেছে। এমবাপে অ্যাজ এ লিডার আমরা কিন্তু তাকে এবার ফ্রান্স দলে দেখছি, এবং সেটা তার খেলাতেও রিফ্লেক্টেড। তিনি বেস্ট অপরচুনিটিটাই খুঁজছেন গোল করার, এবং সে কারণেই কিন্তু ডেম্বেলের সঙ্গে তার কেমিস্ট্রিটা বাই ডিফল্ট মিলে যাচ্ছে। ইট ডিপেন্ডস অন এমবাপে মোর, কারণ ডেম্বেলে ন্যাচারালি একজন অ্যাসিস্ট মেকার, তিনি নিজেও গোল দিতে পারেন। সো ওই জায়গাটায় ডেম্বেলের সমস্যা নাই। আমি দেখে ভালো লাগছে এটা যে
ডেম্বেলের গোলে এমবাপে অ্যাসিস্ট দিচ্ছেন এবং একাধিক অ্যাসিস্ট দিচ্ছেন, এইটা খুব পজিটিভ এবং এটা এমবাপের ক্যারেক্টারের ব্যাপারে একটা নতুন মোড়ক আমার মনে হয় যে উন্মোচন করছে এবারে ওয়ার্ল্ড কাপ, যে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, ওভাবে তিনি খেলছেন, হি ইজ নট এমবাপে দ্য গোল স্কোরার। এটা খুব ভালো লাগছে দেখ। সো কম্বিনেশন হবে, ওলিসের সঙ্গেও তার কম্বিনেশন খুবই ভালো হচ্ছে এই দুজনেরই। হোয়াটস ইউর থট অন দ্যাট, এই দুজনের কম্বিনেশনটা এটাকে আরো বেশি ফ্রান্সকে ভয়ঙ্কর করছে কিনা? আচ্ছা, পারভেজ ভাইয়ের সাথে আমিও একমত যে এখানে আসলে এমবাপে একটা ডিফারেন্ট ক্যারেক্টার শো হচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে ম্যাচুরিটি। সে অলরেডি 2টা বিশ্বকাপ খেলে এসেছে, ওইখানে একটা ডিফারেন্ট রোল প্লে করেছে। সো এখানে একটা ম্যাচুরিটির জিনিসটা মানে দলে যখন একটা ফ্রন্ট লাইনে একাধিক গেম উইনার থাকবে, সো এখানে আপনার হচ্ছে টেকনিক্যালি খেলতে হবে, মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে আপনি ম্যাচ বের করতে পারবেন না। এখানে এমবাপের ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটেছে। সো এটা যে কোনো অপোনেন্টের জন্য থ্রেট যে একটা দলে এমবাপে আর ডেম্বেলের মতো 2টা প্লেয়ারের মধ্যে ভালো কেমিস্ট্রি আছে। আপনাকে যদি আমি ওই কোয়েশ্চেনটাই করি আলটিমেটলি, যে কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ আছে, আমাদের সময় খুব কম আছে এই কারণেই বলছি, ওই লো ব্লকটা আসলে আর্জেন্টিনার জন্য কতটুকু কঠিন হতে পারে, আবার কতটুকু সুবিধা হতে পারে? লিওনেল মেসি ইজ দেয়ার, এই ধরনের লো ব্লক তিনি ভাঙতে জানেন, বাট একটা সামারি শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, কেপ ভার্দে যে স্টাইলে খেলা খেলে আমরা আফ্রিকার যেসব দল দেখি ওরা একটু লো ব্লক ফিজিক্যাল খেলে, কিন্তু কেপ ভার্দে হচ্ছে ফিজিক্যাল খেলে না। এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে স্পেনের সাথে ম্যাচে তারা একটি মাত্র ফাউল করেছে, একটা মাত্র। হ্যাঁ, তো ওরা মেইনলি বক্সে হচ্ছে আপনাকে একটা ট্রাফিক করে রাখবে, আপনাকে হচ্ছে যদি গোল স্কোরিং করতে হয় হেড করে অথবা ক্রস করে গোল করতে হবে। আরেকটা জিনিস এক্সপেক্টর হিসেবে কাজ করতে পারে হচ্ছে মেসি থাকাতে ওদের একটা সাইকোলজিক্যালি একটা কোচ করতে পারে, ওই দলে একটা মেসি আছে। সো এটাও একটা এক্সপেক্টর হতে পারে মেসির। ভজিনা তো বলেই দিয়েছেন যে আমার লাইফের একটা স্বপ্ন পূরণ হচ্ছে মেসির সঙ্গে খেলবো। হ্যাঁ, সো আমার মনে হয় আর্জেন্টিনার মেইন প্র্যাকটিস হওয়া উচিত মেসি কেন্দ্রিক, আর ক্রস করে হেডের মাধ্যমে গোল করে ডেডলক ভাঙা। ক্রস করে হেডের মাধ্যমে। এই মুহূর্তে খেলা চলছে নরওয়ে এবং সুইডেন, আইভরি কোস্ট সেখানে 2-1 গোলে নরওয়ে এগিয়ে আছে। জাপান যতটুকু কঠিন প্রতিপক্ষ ছিল, এই দুইজনের একজন যদি যায়, যে কেউই যাক, সেটা কি ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ না কঠিন প্রতিপক্ষ? এই বিশ্বকাপে যে কয়েকটা টিম সবচেয়ে গোছালো এবং ডিফেন্স গোছালো, সবচেয়ে আমার মনে হয়েছে জাপান, সবচেয়ে জাপান। সেই জাপান ব্রাজিলকে চাইছে হলো ট্রাইব্রেকারে নিয়ে যেতে, বা তারা যখন একটা সুযোগ পেলো কাউন্টার অ্যাটাকে, একটা ভুল পাসে একটা কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে গেল, তখন তারা 10 জন 11 জনের ডিফেন্স হয়ে গেল। যে এই খেলাটা মনে হয় এখান থেকে যদি আমার নরওয়ে আসে, যে ওই খেলাটা মনে হয় আমরা রাউন্ড অফ 16-এ পাবো না। সেক্ষেত্রে ওপেন স্পেস পাওয়া যাবে, ওপেন স্পেস পেলে ব্রাজিলের জন্য গোল দেওয়া সহজ হবে, জাপানের মতো অত কঠিন হবে না। তার তুলনায় পরবর্তী ম্যাচটা সহজ হচ্ছে আমি মনে করি। ওকে পারভেজ, তাহলে আর্জেন্টিনা ব্রাজিল দুজনের জন্য কি সহজ, মানে তারা কি ফিফা কিনে নিল? মানে এটাই তো শুনতে চাই আমরা তো অ্যাকচুয়ালি, কিন্তু আমরা সবাই চাই বিষয়টা যে ফিফা কিনে নিয়ে হলেও সামহাও ব্রাজিল আর্জেন্টিনাকে একটা ম্যাচে মিলিয়ে দিক সেমিফাইনালে, কারণ এটা একটা ড্রিম ওয়ার্ল্ড কাপের ড্রিম সেমিফাইনাল হবে। নাথিং ক্যান বি বেটার দেন দিস, যে মেসি তার লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং সেখানে ব্রাজিলের সঙ্গে একটা সেমিফাইনাল পড়ছে, যেখানে আবার নেইমার আছেন, ভিনিসিয়াস জুনিয়ররা আছেন। তো এটা আসলে সব অ্যাঙ্গেল থেকেই ড্রিম ম্যাচ, ফিফার জন্যও ড্রিম ম্যাচ, দর্শক সমর্থকদের জন্য ড্রিম, ফিফার জন্য ড্রিম। সো আমার কাছে মনে হয় প্রসেসটা ইম্পর্টেন্ট হবে, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। বাট ব্রাজিল যেভাবে আসলে ইমপ্রুভ করছে ডে বাই ডে, লুকস লাইক ইটস মোর অফ আ পসিবিলিটি। নকআউট স্টেজে আসার আগ পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে খুব বেশি পসিবল, এখন কিন্তু যত সময় যাচ্ছে মনে হচ্ছে পসিবিলিটি বাড়ছে। আর্জেন্টিনার পথটা একটু তুলনামূলকভাবে সহজ, মানে এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি বলে দেওয়া যায়। বাট ব্রাজিল যেই ধরনের ফুটবল খেলছে অ্যানচেলোটি, আমি আসলেই খুব দেখতে ইন্টারেস্টেড অ্যানচেলোটি ভার্সেস স্ক্যালোনির এই ট্যাকটিক্যাল ব্যাটলটা সেমিফাইনালে। ওকে, সেক্ষেত্রে যারা অনেকে বলেন যে কোপা আমেরিকা কোনো খেলা হলো কিনা, কোপা আমেরিকা কোনো ফুটবল হলো কিনা, তারা হয়তো এবার একটা অ্যান্সার পেয়ে গেছেন যে আলটিমেটলি এই ওয়ার্ল্ড কাপে সাউথ আমেরিকান টিমগুলো ডমিনেট করছে, আফ্রিকান টিম ডমিনেট করছে। আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে, আই উইশ কন্টিনিউ করতে পারতাম, এই ম্যাচটাও চলছে এদিক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।